সুকুমার রায়ের গল্প মাছি। আমার সামনে টেবিলের উপর এক টুকরা চিনি পড়িয়াছিল। একটা মাছি খুব মন দিয়ে সেটাকে পরীক্ষা করিতে আরম্ভ করিয়াছে। চিনির কাছে মুখ রাখিয়া সে অনেকক্ষণ স্থির হইয়াছে। মনে হয় সে একটা ভারী ভাবনায় পড়িয়া হঠাৎ যেন গম্ভীর হইয়া গিয়াছে। কিন্তু একটু ভালো করিয়া দেখিলে বোঝা যায় যে সে এখন আহারে ব্যস্ত। তাহার মুখের তলায় সুরের মতো কি একটা জিনিস বারবার ওঠানামা করিতেছে। একবার চকিতে চিনির উপর ঠেকিয়া আবার মুহূর্তের মধ্যে কোথায় ঢুকিয়া যাইতেছে। কাজটা এত চটপট তাড়াতাড়ি চলিতেছে, ভালো করিয়া না দেখিলে চোখে ধরাই পড়ে না। ভাবিলাম এই বেলা মাছিটাকে ধরিয়া ফেলি, কিন্তু মাছিটা আমার চাইতে অনেকখানি চটপটে। আমার হাত একটু নড়িতেই সে ব্যস্ত হইয়া উড়িয়া গেল। বাস্তবিক মাছির চোখ এড়ানো খুব শক্ত। ওই যে তাহার লাল মতো মাথাটি দেখিতে পাও, ওই সমস্ত মাথাটি তাহার চোখ। একটি নয়, দুটি নয়, হাজার হাজার চোখ। অনুবীক্ষণ দিয়া বেশ বড় করিয়া দেখলে মনে হয় মাথাটি যেন অতি সূক্ষ্ম জাল দিয়ে মোড়া। আরও বড় করিয়া দেখিলে দেখা যায় সেই জালের প্রত্যেকটি ফোকর এক একটি আস্ত চোখ। প্রত্যেকটি চোখের ভেতর এক একটি পর্দা। প্রত্যেকটি পর্দার উপর বাহিরের জিনিসের এক একটা অতি ক্ষুদ্র ছায়া পড়ে। এই রকম হাজার হাজার চক্ষু মেলিয়া না জানি সে জগৎটাকে কীরকম দেখে। অনুবীক্ষণ দিয়া মাছিকে পরীক্ষা করিয়া দেখো, যেখানে দেখিবে সেখানেই সূক্ষ্ম কৌশলের অদ্ভুত কাণ্ড। ওই যে সুরের মতো তাহার জিভটি, সেও একটা কম আশ্চর্য ব্যাপার নয়। পাখার মতো ছড়ানো জিনিসটি তাহার জীবের আগা। শিরার মতো জিনিসগুলি প্রত্যেকটি এক একটি নল। সেই নল দিয়া সে খাবার জিনিস চুষিয়া খায়। নলগুলি সমস্তে মিলিয়া গোড়ার দিকে মোটা চোঙের মতো হইয়াছে। সেই চোঙার ভিতর দিয়া খাবার জিনিস তাহার মুখের মধ্যে ঢুকিতে পায়। যদি আরও সূক্ষ্মভাবে খুব ভালো অনুবীক্ষণ দিয়ে দেখো, দেখিবে প্রত্যেকটি নলের মধ্যে আবার আরও কত সূক্ষ্ম কারিগরি। এক একটি নল যেন অসংখ্য আংটির মালা। আংটির উপর আংটি বসানো, তাহাতে অসম্ভব রকম পাতলা চামড়ার চাউনি। ওই নলগুলি গায়ে দুপাশে দুইটি কালো দাঁড়ার মতো দেখিতেছ। ওই দুটি গুটাইলে সমস্ত জিভটা ছাতার মতো গুটাইয়া যায়। জিভটা যখন মুখের ভেতর থাকে তখন তাহাকে এমনিভাবে গুটাইয়া মুড়িয়া রাখিতে হয়। আবার আহারের সময় দাঁড়া দুটি নাড়া দিলেই নলগুলি মুহূর্তের মধ্যে ছড়াইয়া ঝড়ের মতো ঝুলিয়া বাহির হয়। গরু বা ঘোড়ার গায়ে এরকম বড় মাছি বসে, তাহাদের ডাঁশ বলে। ডাঁশেরা রক্ত পাই, সুতরাং তাহাদের জীবের সঙ্গে একজোড়া করিয়া হুল থাকে। জীবটা মাছির জীবের চাইতে অনেকখানি সরু, দেখিতে কতকটা বোতলের মতো। হুলের খোঁচায় জন্তুর গায়ে ফুটা করিয়া সেই ফুটার মধ্যে ইহারা জীবের আগাটুকু ঢুকাইয়া রক্ত পান করে। তারপর দেখো মাছের চরণখানি, ইহার মধ্যে দেখিবার মতো জিনিস অনেক আছে। প্রথমেই চোখে পড়ে অদ্ভুত সিংহের মতো জিনিস দুইটা, কিন্তু বাস্তবিক দেখিবার মতো জিনিস চাও তো পায়ের উঁচু ঢিবলি দুইটিকে দেখো। ওই দুইটা নরম তেলের উপর ভর দিয়া মাছি আমাদের খাবারের উপর দিয়া হাঁটিয়া যায়। খাবার জিনিসে যে পা ঠেকাইতে নেই, অন্তত পাটাকে যে ভালো করিয়া সাবান দিয়া ধোয়া উচিত, সে খেয়াল তো মাছির নাই। সে অখাদ্য ময়লা জিনিসের উপর দিয়া তিনজোড়া চরণ চাপাইয়া সেই চরণে ধুলে আবার আমাদের খাবারের উপর ঝাড়িয়া যায়। তাহার সঙ্গে কত যে রোগের বীজ চলিয়া আসে তাহা ভাবিলেও ভয় করে। ওই পায়ের তেলটিকে অনুবীক্ষণ দিয়া পরীক্ষা করিলে অনেক সময় দেখা যায় যে উহাতে সাংঘাতিক রোগের বীজ কিলবিল করিতেছে। সেই জন্য লোকে বলে যে মাছিকে খাবারের উপর বসিতে দিও না। পায়ের তেলটি আগাগোড়া বোলতার চাকের মতো অসমান, তার গায়ে অসংখ্য ছিদ্র। সেই ফুটা দিয়া সে যে কখনো জিনিসকে চুষিয়া ধরিতে পারে, তাই কাচের মতো পালিশ জিনিসের উপরেও চলাফেরা করিতে তাহার কোনো অসুবিধা হয় না। দরকার হইলে ওই ফুটাগুলির ভিতর হইতে সে একরকম আঠালো রস বাহির করিতে পারে।
তাহাতে পা আরও মজবুতভাবে আটিয়া বসাইবার সাহায্য হয়। মাছি উড়িবার সময় প্রতি সেকেন্ডে প্রায় 600 বার ডানা ঝাপটায়। খুব ব্যস্ত হইলে 1 সেকেন্ডে সে প্রায় 20-25 হাত উড়িয়া যাইতে পারে। অতটুকু প্রাণীর পক্ষে ইহা বড় সামান্য কথা নয়। মাছিটাকে যদি একটা ঘোড়ার মতো বড় কল্পনা করা যায়, তাহলে তাহার দৌড়টি হয় যেন কামানের গোলার মতো। বাতাস ছাড়া মানুষ যেমন বাঁচে না, মাছিরও তেমনি নিঃশ্বাস না লইলে চলে না। আমরা নিঃশ্বাস লই ফুসফুসে বাতাস পাইবার জন্য। আমাদের বুকের দুপাশে দুটি হাঁপড়ের মতো যন্ত্র আছে, তাহারই নাম ফুসফুস বা লাংস। ওই ফুসফুসের মধ্যে বাতাস ঢুকিয়া শরীরে রক্তকে তাজা করিয়া তোলে। মাছির সমস্ত শরীরটাই যেন একটা প্রকাণ্ড ফুসফুস। তাহার শরীরের দুপাশে ছোট ছোট ফুটা থাকে, সেইগুলি তাহার নিঃশ্বাস লইবার ছিদ্র বা নাক। শরীরের ভেতরে সরু সরু শিরার মতো অসংখ্য পেঁচানো নল তাহার গায়ের রক্তের মধ্যে ডুবানো রইয়াছে। সেই নলের ভিতর দিয়া বাতাস চলে আর রক্ত তাজা হইয়া ওঠে। আমাদের যেমন অসুখ বিসুখ আছে, মাছিরও তেমন। এই এখন আম কাঁঠালের সময় এত মাছি দেখিতেছ, আর কিছুদিন পরে তাহারা কমিতে আরম্ভ করিবে। একরকম ছাতা পড়া ব্যারামে প্রতি বৎসর হাজার হাজার মাছি মারা যায়। মাছির কথা বলিতে গেলে তাহার জন্মের কথাও বলিতে হয়। আস্তা করে ময়লার মধ্যে বা গোবরের গাদার মধ্যে মাছিরা ডিম পাড়িয়া যায়। খুব ছোট সাদা সাদা চালের মতো ডিমগুলি 24 ঘন্টার মধ্যে ফুটিয়া তাহার ভিতর হইতে একরকম পোকা বাহির হয়। সপ্তাহখানেক ধরিয়া এই পোকাগুলি অল্পে অল্পে বাড়িতে থাকে আর বারবার খোলস বদলায়। তারপর পোকাটা শুকাইয়া কেমন গুটি পাকাইয়া যায়, তাহাতে তামাটে রং ধরিয়া আসে। এইভাবে আরও কয়েকদিন থাকিলেই সেই গুটির ভিতর হইতে আস্ত মাছিটা বাহির হইয়া আসে। তারপর তাহার চেহারার আর কোনো পরিবর্তন হয় না। জন্মিবার সময় তার শরীরটি যতটুকু থাকে, মরিবার সময়ও ঠিক ততটুকু। সাধারণত আমরা যেসব মাছি দেখি, তাহাদের ডিমগুলি দেখিতে নিতান্তই সাদাসিধা। তাহার গায়ে কোনো কারিকুরি নাই। কিন্তু এক এক রকম মাছি আছে, তাহারা অতি আশ্চর্য রকমের সুন্দর ডিম পাড়ে। ছাড় পোকা ও মশা কামড়াইতে জানে, মাছির সে বিদ্যা নাই। সেই জন্য মানুষে ছাড় পোকা ও মশা তাড়াতে যত ব্যস্ত হয়, মাছির ভয়ে ততটা ব্যস্ত হয় না। কিন্তু উৎপাত হিসাবে মাছিকে কাহারও চাইতে কম বলা যায় না। মেসোপটেমিয়ার যেখানে ইংরেজদের সহিত তুর্কিদের লড়াই চলিতেছে, সেখানে গ্রীষ্মকাল আসিলে মাছির উপদ্রব এমন সাংঘাতিক হইয়া ওঠে যে কেবল মাছি মারিবার জন্যই হাজার হাজার টাকা খরচ করিয়া নানা রকম কলা কৌশল খাটাইতে হয়। মাছি যেখানে হাজারে হাজারে লাখে লাখে ঘুরিয়া বেড়ায়, সেখানে কেবল হাতে মারিয়া তাহাদের কত শেষ করিবে। নানা রকম ফাঁদ পাতিয়া বিষাক্ত খাবারের লোভ দেখাইয়া একেবারে দলে দলে তাহাদের বংশ উজাড় করিতে হয়। তা না হইলে সে দেশে মানুষ তৃষ্ণানো দায় হয়।